হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের এবি টেস্ট পেপার থেকে যতগুলি পেজ রয়েছে সবগুলি আলোচনা করা হবে। গতদিনে আমরা 57 সম্পর্কে পুরো সমাধান পেয়েছি। আজকে 87 পেজে যতগুলো এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, এক কথায়, ডান স্তম্ভ, বাম স্তম্ভ, শুদ্ধ অশুদ্ধ যতগুলো রয়েছে 36 মার্কস, সেগুলি সম্পর্কে ডিটেলসে জানব। তো 57 আমরা গতদিন জেনেছি। আজকে আমরা 87 পেজে কি কি রয়েছে সেগুলি দেখে নেব। 87 পেজে দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি রয়েছে। তো বিভাগ ক আমরা শুরু করব। বিভাগ কতে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন থাকবে, 14টি উত্তর করতে হবে তোমাদের। তো দেখে নিই 1 নম্বর প্রশ্নে কি বলেছে। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, নগ্নীভবন নাকি আবহবিকার। তো আমরা জানি ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের মধ্যে আমরা পর্যায়ন বা একটা সামঞ্জস্য পাই। তো সঠিক উত্তর এক্ষেত্রে হবে পর্যায়ন, মনে রাখবে। তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে বা বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। ক নম্বরে 7 গুণ, খ নম্বরে 2 গুণ, গ নম্বরে 6 গুণ, ঘ নম্বরে 64 গুণ। তো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা টু দি পাওয়ার 6 মানে 64 গুণ বেড়ে যায়। 3 নম্বর দাগে বলা হচ্ছে ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ওজোন স্তরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ায় নাকি আফ্রিকায় নাকি অ্যান্টার্কটিকায় নাকি আলজেরিয়ায়। তো ওজোন গহ্বরের যে অস্তিত্ব বা ওজোন গর্ত বা খাতের যে সন্ধান পাওয়া গেছিল সেটা কিন্তু অ্যান্টার্কটিকায়। তো সঠিক উত্তর গ। 4 নম্বর দাগে বলা হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো শতাংশ নাকি নট নাকি মিলিবার নাকি কিলোমিটার বা কিমি। তো এক্ষেত্রে বায়ুর যে এক গতিবেগ মাপা হয় তার এককটির নাম কিন্তু নট, মনে রাখবে, নট। 5 নম্বর দাগে বলা হচ্ছে চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি নাকি অ্যাপোজি নাকি পিরিজি নাকি অনুসুর। তো সূর্য যখন চাঁদ এখানে, পৃথিবী ধরো এখানে, তারপরে এই জায়গায় রয়েছে সূর্য, তো একই সরলরেখায় যখন 180 ডিগ্রি কোণে অবস্থান করে তখন সেক্ষেত্রে সিজিগি হয়। তো সঠিক উত্তর সিজিগি, মনে রাখবে। তারপরে আমরা দেখে নিব 6 নম্বর দাগে গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত। ক নম্বরে মৎস্য চাষের জন্য, খ নম্বরে চলচ্চিত্র শিল্পের জন্য, তথ্য প্রযুক্তি শিল্পের জন্য নাকি কার্পাস চাষের জন্য। তো সঠিক উত্তর মৎস্য চাষের জন্য কিন্তু গ্র্যান্ড ব্যাংক বিখ্যাত। তারপর 7 নম্বর দাগে বলা হচ্ছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ল্যান্ডফিল নাকি কম্পোস্টিং নাকি ওভারফ্লিং নাকি কম্পাউন্ডিং। তো সঠিক উত্তর কম্পোস্টিং। জীবাণু দ্বারা যখন আমরা বর্জ্য একে অপরকে উলটপালট করি বা মেশাই বা বিয়োজন ঘটাই তখন সেক্ষেত্রে কম্পোস্টিং হয়। আর এক্ষেত্রে যদি কেঁচোর দ্বারা দেয়, কেঁচোকে আমরা জানি যে কৃষকের বন্ধু, তখন কিন্তু আমরা জানবো ভার্মি কম্পোস্টিং। এই ভার্মি কম্পোস্টিং এবং কম্পোস্টিংয়ের মধ্যে কিন্তু প্রশ্ন থাকবেই, 2-এ থাকুক বা 1-এ থাকুক। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কম্পোস্টিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 8 নম্বর দাগে বলা হচ্ছে পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথ অবস্থিত পালানির কাছে না মুম্বাইয়ের কাছে নাকি পুনের কাছে নাকি নাসিকের কাছে। তো 8 নম্বর দাগের যে উত্তর সেটা কিন্তু নাসিকের কাছে, মনে রাখবে। 9 নম্বর দাগে বলা হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কৃষ্ণা নদীতে নাকি কাবেরী নদীতে নাকি গোদাবরী নাকি মহানদীতে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কাবেরী নদী, মনে রাখবে, কাবেরী নদী, খ সঠিক উত্তর। তারপর 10 নম্বর দাগে বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো ভূপ্রকৃতি নাকি মাটি নাকি জলবায়ু নাকি নদ নদী। তো স্বাভাবিক উদ্ভিদ মানে ন্যাচারাল ভেজিটেশন যেটা, তো সেক্ষেত্রে ন্যাচারাল ভেজিটেশন সবসময় নির্ভরতা বেশি করে জলবায়ুর উপরে। তো সঠিক উত্তর জলবায়ু। 11 নম্বর দাগে বলা হচ্ছে সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল খারিফ শস্য নাকি রবি শস্য
নাকি জায়েদ শস্য নাকি কোনোটিই নয়। তো এক্ষেত্রে আমরা জানি খারিফ শস্য মানে হচ্ছে ধান, রবি শস্য মানে গম, জায়েদ শস্য মানে তরমুজ শসা। তো এখানে কোনটি, এখানে বলা হয়েছে সম্পূর্ণ গ্রীষ্মকালীন। তাহলে খারিফ শস্য মানে আমরা যদি ধান, তাহলে এটা বর্ষা ঋতু, রবি শস্য মানে শীত ঋতু, আর জায়েদ শস্য মানে গ্রীষ্ম ঋতু। তো এক্ষেত্রে সম্পূর্ণ গ্রীষ্মকালীন বলা হচ্ছে জায়েদ শস্য মানে তরমুজ শসাকেই। তারপরে 12 নম্বর দাগে বলা হচ্ছে আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রো রসায়ন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, নাকি বস্ত্র বয়ন, নাকি লৌহ ইস্পাত শিল্প। তো সম্পূর্ণ আধুনিক শিল্প দানব, এক্ষেত্রে পেট্রো রসায়ন শিল্প সঠিক উত্তর। তারপর 13 নম্বর দাগে বলা হচ্ছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 49টি, নাকি 51টি, নাকি 53টি, নাকি 55টি। তো 2011 সালে আমরা জানি যে 35টি ছিল 2001 সালে মহানগর, আর 2011 সালে বেড়ে 2011 সেন্সাসে কিন্তু 53টি হয়। মনে রাখবে 2001 যদি দেয়, 2001ও দিতে পারে চালাকি করে, 2001 দিলে 53টি, মানে 35টা 53 হয়ে গেছে উল্টে। তো সেক্ষেত্রে মনে রাখবে 2011 সালে মহানগরের সংখ্যা 53, আর যদি 1 দেয় তাহলে 3 আর 5 উল্টাই দেবে, তাহলে 35টি হয়ে যাবে। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 14 নম্বর দাগে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম, নাকি সেন্সর, নাকি ল্যান্ডসাট, নাকি রেডার। তো সঠিক উত্তর এক্ষেত্রে উপগ্রহ চিত্রের কক্ষপথের অবস্থান, তাহলে সঠিক উত্তর হবে খ, মানে সেন্সর। তারপর বিভাগ খতে চলে যাব। বিভাগ খতে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখ। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। অবশ্যই তোমরা 7টি প্রশ্ন থাকবে, 7টি উত্তর করে আসবে। যে 6টা সঠিক হবে সে 6টার মধ্যে নাম্বার পেয়ে যাবে। 2-এর 1 দাগে বলা হচ্ছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। কখনোই নয়, কারণ 1987 সালে 1900 যদি 87 দিত তাহলে কিন্তু সঠিক উত্তর হতো। তো এক্ষেত্রে অশুদ্ধ বলে এটাকে তোমরা অ লিখবে। যদি অশুদ্ধ হয় তো অ লিখতে বলেছে, আর যদি শুদ্ধ হয় তো কিন্তু সু লিখতে হবে। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হয়। তো এক্ষেত্রে 1987 যদি দিত তাহলে ইউনেস্কো সঠিক উত্তর হতো বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে সুন্দরবনকে ঘোষণা করেছিল, কিন্তু এখানে 89 দেওয়ার কারণে এটি মিথ্যা, অর্থাৎ অশুদ্ধ মানে অ। তো মনে রাখবে, অশুদ্ধ হলে অ এবং শুদ্ধ হলে সু লিখব। অর্থাৎ তোমরা যে নাম্বারটা পাবে সেটা কিন্তু অ আর শুরু পরে পাবে। নিজে কোনো সময় মিথ্যা সত্য এই বার্তাগুলো লিখতে যাবে না পরীক্ষার খাতায়। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই বেল আইকন অল করে নোটিফিকেশন অন করে নেবেন, এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলের মাধ্যমে ভূগোল, ইতিহাস, বাংলা, অঙ্ক, ফিজিক্স, বায়োলজি যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো পরপর নিয়ে আসা হবে। এবং আমার চ্যানেলেই প্রথমেই এই টেস্ট পেপার সমাধান তোমরা পাচ্ছ। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত যে সমাধানগুলো করা হবে নোটিফিকেশন পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ পরের দাগে বলা হচ্ছে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়। ভারতের একমাত্র রাজ্যে কি বালিয়াড়ি রাজস্থানেই দেখা যায়? কখনোই নয়, অনেক রাজ্যেই দেখা যায়। তো একমাত্র বলার কারণে এটিও মিথ্যা, অর্থাৎ ভুল। ভুল অ লিখবে এটাও। তারপরে জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। অবশ্যই জলচক্র মানে হাইড্রোলজিক্যাল সাইকেল, যে বার্তা চারপাশে ঘুরে, তাহলে জলচক্র ছাড়া কখনো কিন্তু আমরা জলের ভারসাম্য বজায় রাখতে পারি না। তো এক্ষেত্রে এটা সত্য, রাইট চিহ্ন দিলাম, তোমরা সু লিখে নিবে। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়। অবশ্যই পূর্ণিমা থেকে অমাবস্যা বেশি হয়, অর্থাৎ জোয়ারটা খুব জোরে হয়। এখানে তেজি বলতে বেশির কথা বলা হয়েছে, সেজন্য সত্য, সঠিক, সেজন্য টিক চিহ্ন দিলাম, তোমরা সু লিখে নিবে। তারপরে 5 নম্বর দাগে বলা হচ্ছে সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম। ভয় বেশি হয়, কিন্তু এখানে কম লেখার কারণে এটিও মিথ্যা, তাহলে করজ চিহ্ন। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট।
আমরা গতকালকে 57 পেজ সমাধান করার সময় পেয়েছিলাম যে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লাস্ট যে পয়েন্ট সেটা ভারতের দক্ষিণতম বিন্দু। তো এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে সত্য অর্থাৎ সু। তারপরে বলা হচ্ছে 7 নম্বর দাগে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটিও সত্য। তারপরে বলা হচ্ছে 2-2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো যে কোনো 6টি। 7টি প্রশ্ন থাকবে, 7টি করে দেবে উত্তর। 2-1 দাগে বলা হচ্ছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে। তো ইউ আকৃতির যে উপত্যকা হয় সেই উপত্যকা কিন্তু দেখতে হিমদ্রোণী মতো হয়, মনে রাখবে। তো সঠিক উত্তর ড্যাশে হবে হিমদ্রোণী। তারপরে 2 নম্বর দাগে মরু উদ্ভিদকে ড্যাশ বলা হয়। তাহলে মরু উদ্ভিদকে কি বলা হয়? মরু উদ্ভিদকে বলা হয় জ্যারোফাইট বা কাটা বা ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ। তো মনে রাখবে সঠিক উত্তর মরু উদ্ভিদ জগৎকে বলা হয় জ্যারোফাইট বা কাটা জাতীয় বা ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ। 3 নম্বর দাগে বলা হচ্ছে পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। তো সঠিক উত্তর মধ্যাকর্ষণ শক্তি। অবশ্যই মনে রাখবে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে অবশ্যই লেগে রয়েছে। তারপর 4 নম্বর দাগে বলা হচ্ছে সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে ড্যাশ। তাহলে 3 নম্বর যে বায়ুমণ্ডল চ্যাপ্টার রয়েছে সেটা থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। সমুদ্র জল যখন উলম্বভাবে সঞ্চালিত হয় তখন তাকে কিন্তু আমরা সমুদ্র তরঙ্গ বলে থাকি। তো সঠিক উত্তর সমুদ্র তরঙ্গ ড্যাশ। তারপরে 5 নম্বর দিকে বলা হচ্ছে পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি হয়। তো জাপানের যে মিনামাটা শহর রয়েছে সেখানে কিন্তু পারদ দূষণই আমরা মিনামাটা রোগের সন্ধান পেয়েছিলাম। তো সঠিক উত্তর মিনামাটা। 6 নম্বর দাগে বলা হচ্ছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। তো নর্মদা উপত্যকা রয়েছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে। তারপরে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ। তো সঠিক উত্তর পোতাশ্রয়। বন্দরে বা যেখানে জাহাজ ওঠানামা করে তার যে আশ্রয়স্থলটাকে আমরা পোতাশ্রয় বলে চিনি। তো সঠিক উত্তর পোতাশ্রয়। এবারে বলা হচ্ছে 2-3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। তো 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন উত্তর করে তোমরা আসবে, যে 6টা সঠিক হবে সে 6টার মধ্যে নাম্বার তোমরা পেয়ে যাবে। যদি ভুল হয়, সন্দেহ না থাকলে তোমরা 6টাই করবে, যে 6টা তোমাদের মনে থাকবে সঠিকভাবে। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঘোড়ামারা ও লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার প্রধান কারণ কি? তো ঘোড়ামারা এবং লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাচ্ছে কারণে দিনকে দিন পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে। সেজন্যই কিন্তু বিভিন্ন দ্বীপগুলো নিউমুর, ঘোড়ামারা, লোহাচড়া যাই বলো না কেন সবগুলো ডুবে যাওয়ার মেন কারণই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 2 নম্বর দাগে বলা হচ্ছে পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? আমরা জানি এটা যদি পর্বত হয় তাহলে এটা অনুবার ঢাল, এটা প্রতিবার ঢাল। তাহলে পর্বতের প্রতিবার ঢালে কিন্তু আমরা জানি শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রতিবার ঢাল, মনে রাখবে প্রতিবার ঢাল। তারপরে 3 নম্বর দাগে বলা হচ্ছে সাধারণত কোন ঋতুতে বান ডাকে? তো বান তখনই হয় যখন বর্ষা জল উপচে পড়ে। তো এখানে সঠিক উত্তর বর্ষা ঋতু, মনে রাখবে বর্ষা ঋতু। তারপর 4 নম্বর দাগে বলা হচ্ছে সার্ক কথাটির পুরো নাম কি? তো সার্ক 1985 সালে গঠিত হয়। সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মনে রাখবে সার্কের পুরো নাম কি বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন মনে রাখবে। তাহলে 1985 সালে সার্ক গঠিত হয়, সালটাও তোমরা মনে রাখবে 1985। তারপরে 5 নম্বর দিকে বলা হচ্ছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? তো তাল বলা হয়, মনে রাখবে তাল বলা হয় তাল। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। তারপরে 6 নম্বর দিকে বলা হচ্ছে কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? কর্ণাটকের যে আম্রবৃষ্টি সেটা চেরি ব্লুসুম নামে পরিচিত। চেরি ব্লুসুম নামে পরিচিত। কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুসুম, মনে রাখবে। আর যদি অসমের দিত তাহলে কিন্তু বর্দিছিলা, মনে রাখবে। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? অবশ্যই মনে রাখবে দিল্লি, মুম্বাই, চেন্নাই যে কলকাতা রয়েছে, এই জায়গায় রয়েছে আমাদের কলকাতা, এই জায়গায় দিল্লি, এই জায়গায় চেন্নাই,
এই জায়গায় মুম্বাই, এই জায়গায় চেন্নাই, তাহলে এরকমভাবে একটা চতুর্ভুজ গেছে যা সড়কপথের মাধ্যমে 1999 সালে গঠিত হয়, যা হচ্ছে 1999 সালে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সোনালী চতুর্ভুজের মাধ্যমে যুক্ত হয়। মনে রাখবে সোনালী চতুর্ভুজ। তারপর ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের যে জরিপ সংস্থা রয়েছে সেটা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। মনে রাখবে দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ভারতের জরিপ সংস্থা রয়েছে। এবার কি 2-4 দাগে বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিকে মিলিয়ে লেখো। তো কলেরু হবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত। কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝেই অবস্থিত কলেরু হ্রদ, এটা এক প্রকার হ্রদ। মনে রাখবে কলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। এই জায়গায় রয়েছে কৃষ্ণা এবং এই জায়গায় রয়েছে গোদাবরী, এই দুটার যে মাঝের স্তর, সেই স্তর বা জায়গাটিকে আমরা বলে থাকি কলেরু হ্রদ। তারপর উত্তর পূর্ব ভারতে কী হয়? ঝুম চাষ হয়। ঝুম চাষ উত্তর পূর্ব ভারতে হয়। কোয়েম্বাটুর কি? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, তাহলে সঠিক উত্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর একটা পড়ে রইল, এটা না পারলেও তোমরা অবশ্যই এমনিতেই উত্তর করতে পারবে, মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই ছিল আজকের 36 নম্বরের যে 1 নম্বরের প্রশ্ন তার আলোচনা। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক ও কমেন্ট দিয়েও আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই।